তো সবাই আশা করি ভালোই আছো। কমপ্লেক্স নাম্বারের ক্লাস একটা কোশ্চেন ছিল ওখানে, যে আমাদের পোস্টের মধ্যে, যে জটিল সংখ্যা কি আসলেই জটিল? উত্তরটি নিজেই খুঁজে নাও। তো জটিল সংখ্যা তো জটিল হবেই। তো এখানে কোশ্চেন বলতে আমরা বুঝাইছি যে জটিল সংখ্যার চ্যাপ্টারটা, যেই চ্যাপ্টারটা সেকেন্ড পেপারে, ম্যাথ সেকেন্ড পেপার, যেটা কতটুকু কঠিন বা জটিল নাকি আসলে সহজ। নাম জটিল সংখ্যা হলেও চ্যাপ্টারটা কি জটিল নাকি সহজ, এটার উত্তর আমি দেবো না, তোমরাই খুঁজে নিবা। সবাই ক্লাসে অংশগ্রহণ করবা, ক্লাসগুলো করলেই আমরা আশা করি বুঝতে পারবো। তো প্রথমেই এখানে আলোচনার বিষয় যে জটিল সংখ্যা কিভাবে আসলো, আসলে এটা ধারণা কীভাবে আসলো বা কার মাধ্যমে আসলো। চলো আমরা একটা সমীকরণ লিখি। যারা জয়েন করছো খুব দ্রুত একটু শেয়ার দাও, যেন আমাদের বাকি বন্ধুরাও, বাকি শিক্ষার্থীরাও জয়েন করতে পারে। একটু খেয়াল করি, বোর্ডে আমরা একটা সমীকরণ লিখলাম, x² + 1 = 0। আমি এই পাশে আরেকটা সমীকরণ লিখছি, x² + 4 = 0। বোর্ডের লেখা আশা করি সবাই দেখতে পাচ্ছ, কমেন্টস জানাবো আমাকে। তো x² + 1 = 0 যদি আমাদেরকে বলা হয় এই সমীকরণটা সমাধান করার জন্য, যদি আমরা সমীকরণটা সমাধান করতে চাই, তাহলে আমরা এখান থেকে বলবো x² = -1। এরপরেই এখান থেকে যদি আমাকে x এর মান বের করতে হয়, আমরা লিখে থাকি x ± √(-1)। এই জায়গায় এসেই কিন্তু সাধারণত আমরা কিন্তু থেমে যাই। আমরা কি বলি যে রুটের ভিতরে -1, এটা তো সংজ্ঞায়িত নয়। আমরা ক্লাস 9-10 দেখে আসছি, এই ইন্টারের প্রায় প্রতিটা চ্যাপ্টারই এখন পর্যন্ত যতগুলো চ্যাপ্টার আমরা করছি, বেশিরভাগ সব চ্যাপ্টার আমরা বলে আসি যে রুটের ভিতরে -1, দ্যাট মিনস এটা সংজ্ঞায়িত নয়। কারণ কি? কারণ হচ্ছে আগের লাইনটা, আমরা জানি বাস্তব সংখ্যায় কোনো সংখ্যার বর্গ ঋণাত্মক হতে পারে না। আমরা বলে থাকি বাস্তব সংখ্যা একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিস, যে কোনো সংখ্যার বর্গ ঋণাত্মক হতে পারে না। যদি ঋণাত্মক হয় ওটা বাস্তব সংখ্যায় সংজ্ঞায়িত নয়। কিন্তু ম্যাথমেটিক্সে আমরা যখন কাজ করতে যাই, এই ধরনের অ্যাভেইলেবল সমীকরণ কিন্তু আমার আসে। যেমন এখান থেকে আমরা পাবো x² = -4। তো বাস্তব সংখ্যায় এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারছি না। তোমাকে লেখা দেখতে পাচ্ছ কিনা? যদি কোনো প্রবলেম হয় একটু কমেন্টসে আমাদেরকে জানাবা। তাহলে এই যে x², অনেক সময় একটু নেটে প্রবলেম হতে পারে, তো সবাই ধৈর্য সহকারে থাকবো, আশা করি ইনশাল্লাহ লেখা ক্লিয়ার হবে ধাপে ধাপে। তাহলে x² = -4। তো এখানেও সেম সমস্যা, যে বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক হতে পারে না। তো এই ধরনের সমস্যা ম্যাথে সচরাচর অনেক সময় হয়ে থাকে। সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয়র জন্য আমরা যেন নাম স্মরণ করতে পারি, ম্যাথমেটিশিয়ান কার্ডানো, তার নামটা বিশেষভাবে স্মরণীয়। তাকে বলা হয় জটিল সংখ্যার জনক। তিনি এই ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করেন, যে যেগুলোর সংখ্যা বা সংখ্যার বর্গ ঋণাত্মক হচ্ছে, এই ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করেন কে? ম্যাথমেটিশিয়ান কার্ডানো। আরও অনেকেই কাজ করছে, তার নামটা বিশেষভাবে প্রযোজ্য। তাকে বলা হয় জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের জনক বলা হয়। তিনি এই ধরনের সংখ্যা নিয়ে প্রথম কাজ করেন। আর এখানে এটাকে আপডেট করে কে? এই যে √-1, সবাই একটু খেয়াল করবো আমরা, এই যে √-1, এইটাকে ডিনোট করা হয়, ধরে নেওয়া হয়, প্রকাশ করা হয় কার দ্বারা? i এর দ্বারা। এই যে √-1, এটাকে i ধরে, এই যে বেসিক রুটের ভিতরে -1, এটাকে i ধরেই মূলত জটিল সংখ্যার বাকি প্রপার্টিসগুলো ডেভেলপ করা হয়েছে। আইটা কোত্থেকে আসলো? i দ্বারা কেন প্রকাশ করলো? i বলতে এখানে বোঝানো হচ্ছে আমার ইমাজিনারি নাম্বার। আইটা আসছে কোত্থেকে? আমার ইমাজিনারি নাম্বার, যেটাকে বাংলায় আমরা বলতে পারি ইমাজিনারি নাম্বার। দ্যাট মিন্স আমরা বলতে পারি কাল্পনিক বা হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে এই ইমাজিনারি নাম্বারের আইটাকে দিয়েই জটিল সংখ্যার চ্যাপ্টারটা শুরু করি আমরা। তাহলে এই যে √-1, এটাকে কী দ্বারা প্রকাশ করা হয়েছে? আই দ্বারা। যে আমরা এমন একটা জগৎ ক্রিয়েট করব, যে জগৎ বাস্তব সংখ্যা নিয়ে কাজ করবে না,
বাস্তব সংখ্যার যে প্রপার্টিসগুলো আছে ওই প্রপার্টিসকে ভায়োলেট করার, বাস্তব সংখ্যার প্রপার্টিসকে ভায়োলেট করার কোনো প্রয়োজন নাই। আমরা এমন জগৎ কাজ করব যেই জগতে এই ধরনের সংখ্যাগুলো নিয়েই কাজ করা হবে, যেটাকে বলা হয় কিসের জগৎ? কাল্পনিক সংখ্যার জগৎ অথবা অবাস্তব সংখ্যার জগৎ বলা হয়। তাহলে এই যেখানে আইটা আসছে ইমাজিনারি নাম্বার থেকে। দ্যাট মিনস আমরা কি বলতে যাচ্ছি? আই ইজ ইকাল টু √(-1)। তাহলে আই ইজ ইকাল টু √(-1) এইটাই হচ্ছে বেস। এইটার উপর বেস করেই জটিল সংখ্যার বাকি প্রপার্টিসগুলো সেট করা হয়। এই যে এখন এখানে যদি আমাদেরকে বলা হয় যে এখান থেকে তাহলে বলতে পারি এক্সের মান হচ্ছে +-i, এটাকে আমরা বলতে পারি যখন ধরে নিচ্ছি যে এক্সের মান হচ্ছে এই সমীকরণের সমাধান আছে +-i। তো যদি এই পাশে এইটাকে বলে সমাধান করার জন্য যে x² + 4 = 0, এখান থেকে এক্সের সমাধান বের করো। একটু খেয়াল করি শিক্ষার্থীরা, এখান থেকে আমরা বলতে পারি x ± √(-4)। আবার √(-4) বাস্তব সংখ্যায় এটার কোনো সংজ্ঞায়িত করা যায় না। তাহলে আমরা কি করতে পারি? জটিল সংখ্যায় এটার আমরা সংজ্ঞায়িত করতে পারি। কার মাধ্যমে? কাল্পনিক সংখ্যা i এর মাধ্যমে। কীরকম ব্যাপারটা একটু খেয়াল করি। এখানে আমরা এই যে +-√(4) ইন্টু √(-1), এই √(-4)টাকে আমরা +-√(4) ইন্টু √(-1) দ্বারা প্রকাশ করতে পারি। এই দুটা গুণ করলে আবার কিন্তু এইটাই হয়। তাহলে এই যে এখান থেকে খেয়াল করো, +-√(4) বলতে 2, আর এই যে আমার √(-1) এইটাকেই কিন্তু একটু আগে আমরা নামকরণ করছি। কি নামকরণ করছি? আই ফর হোয়াট? আই ফর ইমাজিনারি নাম্বার। আমরা বলতে পারি এখানে এই যে এখানে লিখব 2i। তাহলে এই যে আমরা এক্সের কিন্তু সমাধান পেয়ে গেলাম, x = +-2i, যেটাকে আমরা বাস্তব সংখ্যায় অসংজ্ঞায়িত বলে থাকি। জটিল সংখ্যার মাধ্যমে আমরা একটা সমাধান বের করতে পারি কাল্পনিক সংখ্যার মাধ্যমে, যে x = +-2i। তাহলে এইটা হচ্ছে আমার এই যে সমাধান পেয়ে গেলাম। এই যে দেখো, তো জটিল সংখ্যার যে কাজগুলো আমরা করব সব ক্ষেত্রে বেস কোনটা? আয়ের উপর কাজ করব আমরা। আইটা কোত্থেকে আসছে? √(-1)টাকে আই ধরা হয়েছে। এই জন্যই আইটাকে অনেক সময় আইটাকে বলা হয় ইউনিট ইমাজিনারি নাম্বার। আইটাকে বলা হয় ইউনিট ইমাজিনারি নাম্বার। কেন ইউনিট ইমাজিনারি নাম্বার বলা হয়? কারণ আয়ের উপর বাকি যে মানগুলো আমরা বের করব, যত ধরনের ডেভেলপমেন্ট আমরা করব, সব কিছু শুরু হবে কার উপর বেস করে? আয়ের উপর শুরু করে। এই জন্য আইটাকে বা √(-1)টাকে বলা হয় ইউনিট ইমাজিনারি নাম্বার। তো এখানে আমরা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই যে আমরা আই দ্বারা ডিনোট করলাম, এই আইটা কার উদ্ভাবন করা? আইটা √(-1)কে যারা আই দ্বারা প্রকাশ করছি, এটা কিন্তু কার্ডানো করে নাই। হ্যাঁ, কার্ডানোকে জটিল সংখ্যার জনক বলা হয়, কিন্তু আই ব্যবহার করা √(-1)কে আই সর্বপ্রথম কে ব্যবহার করছেন? এইটা সর্বপ্রথম ব্যবহার করছেন ম্যাথমেটিশিয়ান অয়লার। ম্যাথমেটিশিয়ান অয়লার সর্বপ্রথম এই প্রতীকটা ব্যবহার করেন। ম্যাথমেটিশিয়ান আমরা বাংলায় উচ্চারণ করে থাকি অয়লার। তো ম্যাথমেটিশিয়ান অয়লার সর্বপ্রথম আই প্রতীকটা ব্যবহার করেন। দ্যাট মিন্স √(-1)কে আই দ্বারা প্রকাশ করা, এটা কার কাজ? এটা হচ্ছে ম্যাথমেটিশিয়ান অয়লারের কাজ। আর কার্ডানো হচ্ছে জটিল সংখ্যার প্রাথমিক ধারণাগুলো উপস্থাপন করেন, যে এটা নিয়েও কাজ করব, তাকে বলা হয় জনক। আর আইটা ব্যবহার করছে কে? ম্যাথমেটিশিয়ান অয়লার। এখানে জটিল সংখ্যার পথ চলা কীভাবে শুরু হয়, চ্যাপ্টারটার স্টার্টিং পয়েন্ট কোথায়? এই যে x² + 1 = 0, এইটা সমাধান করতে গেলে আমরা যে √(-1) পাই, এই √(-1)টাকে আই দ্বারা ডিনোট করা হয়। এই আই দ্বারা প্রকাশের মাধ্যমেই জটিল সংখ্যার বাকি যে সংখ্যাগুলা, ওখানে আয়ের উৎপত্তি আসবে। এখানে আয়ের উৎপত্তি আসবে। হ্যাঁ, আপনারা সবাই আশা করি সবাই দেখতেছি, যত বেশি পারা যায় আমরা শেয়ার দিই। সবাই যত বেশি পারা যায় আমরা আমাদের বন্ধুদের নাম লিখে কমেন্টসের মাধ্যমে আমরা শেয়ার দিই, যেন আরও বেশি বন্ধুরা আমাদের ক্লাসে জয়েন করতে পারে। সবাই শেয়ার দিই আমরা। তো এখানে এই যে √(-1)কে আমরা আই দ্বারা প্রকাশ করছি, সবাই শেয়ার করতে থাকি বন্ধুদেরকে। √(-1)কে আমরা আই দ্বারা প্রকাশ করছি। তো আই দ্বারা কে প্রকাশ করছে? আই দ্বারা প্রকাশ করছে ম্যাথমেটিশিয়ান অয়লার।
আই দ্বারা প্রকাশ করছে ম্যাথমেটিশিয়ান অয়লার। আইটা কোত্থেকে আসছে? ইমাজিনারি নাম্বার, বাংলা বলা হয় কাল্পনিক বা অবাস্তব সংখ্যা। তো এই শব্দটা থেকেই আই দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে, কারণ জটিল সংখ্যার জগৎ হচ্ছে আমার কাল্পনিক সংখ্যার জগৎ বা অবাস্তব সংখ্যার জগৎ। তো এইটাকেই ব্যবহার করে এখানে আমরা একটা এক্সাম্পল দেখাইছি। যদি আমাকে বলা হয় x² + 4 = 0, এটাকে সমাধান করো, আমরা এখানে বলতে পারি x² = -4, এখান থেকে বলতে পারি ±√/-4। তো এইটাকে আমরা বাস্তব সংখ্যায় সংজ্ঞায়িত করতে পারি না, কিন্তু জটিল সংখ্যায় সংজ্ঞায়িত করতে পারি। এই যে ±√/4, আর এখানে বলতে পারি √/-1। তাহলে এই যে √/4 মিনস 2, আর √/-1টাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি? আই দ্বারা প্রকাশ করছি। তাহলে এখান থেকেই এই যে নাম্বার পাচ্ছি আমরা, তাহলে এক্সের সমাধান পাচ্ছি +-2i, যেটা কি সমাধান? অবশ্যই বাস্তব সমাধান নয়, এটাকে বলা হয় অবাস্তব সমাধান বা জটিল সংখ্যার সমাধান। তো আইটাকে এই যে আয়ের মাধ্যমে প্রকাশ করলাম, যেহেতু সব কিছু আমরা প্রকাশ করব আয়ের মাধ্যমে, আয়ের প্রপার্টিস, তো এইটাকে বলা হয় ইউনিট ইমাজিনারি নাম্বার। আইটাকে কি বলা হয়? ইউনিট ইমাজিনারি নাম্বার। তো আশা করি এখানের আলোচনা সবাই আমরা বুঝতে পারছি, সবাই খাতায় আশা করি লিখে ফেলছি। এখন যে টপিকসে আমরা যাব, এখন আই নিয়ে মজার কিছু কাজ আমরা করব। আয়ের পাওয়ার কি ঘটে, আয়ের সিরিজে কি ঘটে, আয়ের পাওয়ার এবং সিরিজ নিয়ে আমরা কাজ করব। তো আমরা বোর্ডটা মুছে ফেলতে যাচ্ছি, আশা করি সবার লেখা হয়ে গেছে। আমরা বোর্ডটা মুছে ফেলতেছি। আচ্ছা, আমরা বোর্ডটা মুছে ফেলতেছি, আমরা পরবর্তী টপিক যাচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা জয়েন করছো, সামনে মজার বিষয় আসতেছে, তোমরা শেয়ার দাও, বেশি বেশি ফ্রেন্ডদেরকে নাম দাও, শেয়ার দাও। আশা করি আর অনেকেই জয়েন করবে। প্রয়োজন সাপেক্ষে কোনো ভালো ফ্রেন্ড হলে কল দিতে পারো, ক্লাসটা অবশ্যই ভালো লাগবে আশা করি। তো আমরা বোর্ডটা মুছে ফেলতেছি এখানে, আশা করি সবাই লিখে ফেলছি আমরা। আজকে আমাদের প্রথম লাইভ ক্লাস, তো আমরা অ্যারেঞ্জমেন্টে চেষ্টা করছি আমরা সব কিছু ঠিক রাখার জন্য, তারপরেও কিছু সমস্যা হয়েই যায়। তো আমরা ট্রাই করছি আমাদের। আমি জটিল সংখ্যা নাম কাছে থাকা আপাতত। এখন আমরা কী নিয়ে কাজ করব? আমরা কাজ করব আই এর পাওয়ার নিয়ে। আমরা একটু দেখব আয়ের পাওয়ারের কি ঘটে, খুবই মজার বিষয়। এটার উপর বেস করে, এটা ভালো জানলে অনেক রিটেন ম্যাথে আমরা হেল্প পাবো, খুব তাড়াতাড়ি কাজ করতে পারবো, এমসিকিউতে খুব বেশি বেনিফিট পাবো। একটু খেয়াল করবো সবাই ভালো করে। আই বলতে আমরা কি বুঝি? √/-1। √/-1টাকে কিন্তু আমরা আই দ্বারা প্রকাশ করিয়াছিলাম। আচ্ছা, যদি আমাকে বলা হয় আই স্কোয়ারের মান কত, তো স্কোয়ার যদি আমি দেই, দ্যাট মিন্স √/-1²। তো √/-1² মানে হোয়াট? -1। তাহলে আমরা আই স্কোয়ারের মান পেলাম -1। যদি আমাকে বলা হয় আই কিউবের মান কত, আই কিউবকে আমরা লিখতে পারি I² ইন্টু আই। আই কিউবকে আমরা লিখতে পারি I² আই। আর দেখো তো বন্ধুরা, I² মান আমরা কত বের করছিলাম? I² মান কিন্তু -1। আগের লাইনে খুঁজে দেখো, এই যে এখানে I² মান কত? -1। আর আইটাকে আমরা আই আকারই রাখবো, আয়ের মান আমরা বসাবো না, আই আকারই রাখবো। তাহলে এই যে এখান থেকে পাচ্ছি আমরা I³ মান হচ্ছে -i। একইভাবে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে I⁴ মান কত, I⁴টাকে আমরা বলতে পারি I² ইন্টু I² অথবা I² বলতে পারতাম। তো I² মান হচ্ছে 1 -1, I² মান হচ্ছে -1। তো দুইটা -1 গুণ করলে আমরা পাচ্ছি +1। তো এই যে এখানে 4টা মান আমরা বের করলাম। আই বলতে আই বুঝাবো আমরা, √/-1 বুঝি আমরা। I² মান পাচ্ছি -1, I³ মান পাচ্ছি -i, I⁴ মান পাচ্ছি আমরা 1। এই 4টা মান আমাদের সবাইকে মনে রাখার চেষ্টা করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছি। ইজ দেয়ার এনি কনফিউশন? কোনো কনফিউশন বা ডাউট থাকলে, এনি কনফিউশন অর ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা,
আচ্ছা, যদি লেখা ক্লিয়ার না হয় কমেন্টস জানাবো, আমি আবার ডিসকাস করব। একটু খেয়াল করি সবাই এবার এখানে। আই বলতে আয়ের মান হচ্ছে √/-1, এটাকে আই রাখবো আমরা। আই স্কোয়ারের মান কত? তো আই স্কোয়ার বলতে √/-1 স্কোয়ার, দ্যাট মিনস পাচ্ছি আমরা -1। আই স্কোয়ারের মান পাচ্ছি -1। যদি বলা হয় আই কিউবের মান কত? আই কিউবের মান পাচ্ছি আমরা -i। কিভাবে? আই কিউবকে বলতে পারি আই স্কোয়ার ইন্টু আই। আই স্কোয়ারের মান কত? -1। আর আইটাকে আমরা আই আকারে রাখবো, তাহলে গুণ করলে পাচ্ছি আমরা -i। i⁴ এর মান কত? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, দ্যাট মিনস আই স্কোয়ারের মান কত ছিল? -1 ছিল। -1 ইন্টু -1, তাহলে পাচ্ছি আমরা -1। এই চারটা মানকে আমরা তো আই আকারেই প্রকাশ করব। এই চারটা মানকে আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এখানেই অনেক রহস্য লুকায়িত আছে। কীরকম রহস্য লুকায়িত আছে? একটু আমরা এদিকে তাকাই, একটু আমরা ঢেউয়ের ডান পাশে, এখন আমার ডান পাশে কিছু জিনিস খেয়াল করব। সবাই একটু, আশা করি সবাই মনোযোগী আছি, কেউ ঘুমিয়ে না পড়ি, সবাই ক্লাসে মনোযোগী থাকি এবং আরও বেশি বন্ধুদেরকে শেয়ার করতে থাকি যেন বাকিরাও জয়েন করতে পারে। তো এখানে আমরা এখন যদি আপনাকে বলা হয় যে i⁵ এর মান কত, যদি বের করতে বলা হয়, আমরা কীভাবে বের করতে পারি? এটাকে i⁵টাকে আমরা বলতে পারি i⁴ ইন্টু বলতে পারি i⁴ এর মান হচ্ছে আমার 1 ইন্টু i, দ্যাট মিনস আমরা পাচ্ছি i⁵ এর মান পাচ্ছি i⁵ এর মান পাচ্ছি আমরা i। যদি আমাকে বলা হয় যে i⁶ এর মান বের করো, আমরা বলতে পারি i⁶কে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি i⁴ ইন্টু আই স্কোয়ার। আরও অনেকভাবেই বলতে পারি, এটা তোমার ইচ্ছা, তুমি যে কোনোভাবে ভাঙাইতে পারো। 4 আর 2 6 হইলেই হইল। তাহলে i⁴ ইন্টু আই স্কোয়ার। বন্ধুরা বলো তো আমাকে i⁴ এর মান কত? এই যে দেখো, i⁴ এর মান কিন্তু ছিল 1। তাহলে যদি আমরা এখানে i⁴ এর জায়গায় 1 লিখি, আর আই স্কোয়ারের মান কত ছিল? আই স্কোয়ারের মান ছিল -1। তো এখানে যদি আমরা -1 লিখি আই স্কোয়ারের মান, তো আলটিমেটলি আমরা কত পাচ্ছি? আলটিমেটলি আমরা কিন্তু -1 পাচ্ছি। আমরা আই স্কোয়ারের মান পাচ্ছি -1। তো খেয়াল করি, যদি আমাকে বলা হয় i⁷ এর মান কত? i⁷ এর মান কত যদি বলা হয়, আচ্ছা সবাই কি লেখা দেখতে পাচ্ছি? আমাকে একটু মেসেজে জানাতে পারি, একটু কমেন্টস করে। সবাই একটু লেখা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা আমাকে একটু মেসেজে জানাতে পারি, একটু মেসেজ দিতে পারি আমাকে। আচ্ছা, সবাই একটু দেখি যে আমার লেখাগুলো, আশা করি এখন আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। একটু আমাকে কমেন্টস করে জানাতে পারি। একটু খেয়াল করি, এখানে যদি বলা হয় i⁷ এর মান কত? i⁷কে আমরা বলতে পারি i⁴ ইন্টু বলতে পারি, আচ্ছা i⁴ না, আমরা একেবারে কাছাকাছি বললাম i⁶ ইন্টু বললাম i। যারা এইমাত্র জয়েন করছো, যদি এমন কেউ থেকে থাকি, আচ্ছা লেখা ক্লিয়ার দেখাচ্ছে, যদি এমন কেউ থেকে থাকে এইমাত্র জয়েন করছি, তারাও ক্লাস বুঝবো, সমস্যা হবে না। জাস্ট মনে রাখবো, এখানে এই যে বাম দিক তাকাবো, √/-1কে আমরা আই দ্বারা প্রকাশ করি, আয়ের মান হচ্ছে √/-1। এইটা আমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এইটার উপর বেস করেই, এইটার উপর ভিত্তি করেই বাকি সবগুলো মান আমরা বের করতেছি। আমরা দেখলেই এখানে বুঝবো। তাহলে i⁷কে বলতে পারি i⁶ ইন্টু আই। তাহলে এখান থেকে বলো i⁷ এর মান কত ছিল? -1। এই যে উপরে তাকায় দেখো, আর আই বলতে এখানে আমরা আই লিখবো, তার মানে আলটিমেটলি এখানে পাচ্ছি আমরা -i। কি পাচ্ছি? -i পাচ্ছি এখানে আমরা। যদি বলা হয় i⁸, যদি তোমাকে i⁸ বলা হয়, i⁴টাকে আমরা বলতে পারি i⁷ ইন্টু আই। তো যদি আমরা বলি i⁷ এর মান কত আমার? i⁷ এর মান হচ্ছে আমার, আচ্ছা i⁷ না, আমি এটাকে বললাম i⁴ ইন্টু i⁴। আমরা একবারে কাজ করে ফেলবো যেন ঝামেলা না হয়। i⁸কে বলতে পারি i⁴ ইন্টু i⁴। i⁴ এর ভ্যালু কত ছিল জানো শিক্ষার্থী বন্ধুরা? i⁴ এর ভ্যালু ছিল কিন্তু 1। তাহলে এই যে এখানে 1 ইন্টু 1, দ্যাট ইজ আমরা কিন্তু 1 পাচ্ছি। তো এখানে আমি কেন আসলে
এখানেও 4টা মান বের করছি, এখানেও 4টা। এইবার একটু আমরা দুই দিক তাকাবো, এই 8টা ভ্যালুর উপর তাকাইয়া আমরা এখান থেকে একটা সামারি বের করব। খুবই সুন্দর একটা সামারি, সবাই আমরা খেয়াল করি। এখানে তাকায় দেখো, এখানে মানগুলো কি কি পাইছি দেখো, তাকায় দেখো। আই তো আই আই টু দি পাওয়ার 5-এর মান কত পাইছি? আই পাইছি। তাকায় দেখো, এখানে আই, এই যে এখানে আই, আর এই যে এখানে আই। একটু সবাই নোট করি, আমরা খেয়াল করি, এখানে নোটিস করি। আচ্ছা দেখো তো, আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান হচ্ছে -1। তাকায় দেখো তো বন্ধুরা, আই টু দি পাওয়ার 6-এর মান কত? আই টু দি পাওয়ার 6-এর মানও কিন্তু -1। সবাই আশা করি খেয়াল করতেছি। আবার আই কিউবের মান কত? আই কিউবের মান হচ্ছে এখানে -i। একটু খেয়াল করে দেখি, আই টু দি পাওয়ার 7-এর আই মান হচ্ছে এখানে -i। আবার আই টু দি পাওয়ার 4-এর মান কত পাইছি? আই টু দি পাওয়ার 4-এর মান পাইছি কিন্তু আমরা 1। তাহলে এই যে তাকায় দেখি, আই টু দি পাওয়ার 8-এর মানও কিন্তু 1। তো আমরা কি খেয়াল করিয়াছি এখানে আইয়ের যেই মান আই টু দি পাওয়ার 5-এর একই মান? বলতো আই এবং আই টু দি পাওয়ার 5-এর মধ্যে ব্যবধান কত? ব্যবধান কিন্তু 4। কত ব্যবধান? এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 5, দ্যাট মিনস ব্যবধান হচ্ছে 4। আই টু দি পাওয়ার 2 আই স্কোয়ার, আই টু দি পাওয়ার 6 ব্যবধান কত? 4। তো আই স্কোয়ারের যেই মান পাইছি আই টু দি পাওয়ার 6-এর একই মান পাইছি। তাহলে আই কিউব আর আই টু দি পাওয়ার 7 ব্যবধান কত? 4। আই কিউবের যেই মান পাইছি আই টু দি পাওয়ার 7 কিন্তু শিক্ষার্থীরা একই মান পাইছি। তো যদি এখানে খেয়াল করি, আই টু দি পাওয়ার 4-এর মান কত পাইছি? 1। আই টু দি পাওয়ার 8-এর মানও কিন্তু আমরা 1ই পেয়েছি। তাহলে এখান থেকে আমরা সামারি কি বলতে যাচ্ছি? একটা গুরুত্বপূর্ণ সামারি বলতে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে যদি আই টু দি পাওয়ার n যে কোনো পাওয়ার হইতে পারে, যে কোনো পাওয়ার, এর মানগুলো কি হইতে পারে? মানগুলো কি হইতে পারে? আই টু দি পাওয়ার n যাই হোক না কেন, এই 4টার বাইরে মান কিন্তু আমরা পাবো না। এই 4টার বাইরে একটু খেয়াল করি, এখানে আমরা এই যে 4টা অংশ, 4টা মান, আই টু দি পাওয়ার এর পাওয়ার যাই হোক না কেন, মান হবে আই অথবা -i, 1 অথবা -1। এর বাহিরে কোনো মান কিন্তু আমরা পাবো না। খেয়াল করে দেখো, এখানে যে মানগুলো বের করছি ঘুরে ফিরে কিন্তু এই 4টা মানের মধ্যেই আছে, আই অথবা -i, 1 অথবা -1। তাহলে আমরা যদি এই 4টা মান মনে রাখতে পারি, তাহলে এই 4টার মধ্যেই আয়ের যে কোনো পাওয়ারের মান থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে অন্য জায়গায়। মনে করো, এই পাশ কি দেখা যায়? ঘটনা হচ্ছে অন্য জায়গায়। যদি তোমাকে বলা হয়, সাপোজ যদি তোমাকে বলি, আমি বোর্ডের একটু জায়গা বের করি, এখানে সবাই একটু তাকাবো, এই যে একটা বক্স করছি এখানে আমরা। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে আই টু দি পাওয়ার 51271 ইজ ইকাল টু হোয়াট? এখানে খেয়াল করার বিষয়, এখন এত বড় মান আমরা কিভাবে বের করব? 51271 এটাকে কি এরকম করে ভাঙানো যাবে? এরকম করে ভাঙাইতে গেলেও তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এরকম বড় পাওয়ার যদি আমার পরীক্ষায় আসে, 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট, আমরা কিভাবে বের করব? হ্যাঁ বন্ধুরা, এইটাও আমরা বের করতে পারবো। শিক্ষার্থীরা, আমরা এইটাও বের করতে পারবো, আপনারা সবাই বের করতে পারবেন। আমরা কীভাবে বের করব? একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। স্ট্র্যাটেজি আগে বলে নেই, খেয়াল করে দেখেন, আই টু দি পাওয়ার n বলছিলাম, এর জায়গায় যে কোনো মানই আপনি বলেন না কেন, পাওয়ার যাই হোক না কেন, অ্যান্সার কিন্তু এর বাহিরে হবে না। এখানে খেয়াল করলেই বুঝবেন, প্যাটার্নটা খেয়াল করলেই বুঝবেন, অ্যান্সার কিন্তু এর বাহিরে হবে না। আই অথবা -i, 1 অথবা -1, এই 4টার যে কোনো একটা মানই হবে। কয়টার? 4টার। এই যে 4 শব্দটা, এর পাওয়ার যাই হোক, এই 4টার বাইরে কোনো মান হবে না। কয়টার বাহিরে? 4টার বাহিরে। এই 4-এর উপর বেস করেই আমরা যে কোনো পাওয়ারের মান নির্ণয় করতে পারবো। একটু বোর্ডটা আমাদের মুছতে হবে। আশা করি সবাই এটা খাতায় লিখে ফেলছি। যারা উপস্থিত আছি সবাই আমরা খাতায় লিখে ফেলতে পারি যে বুঝে ফেলছি এবং লিখে ফেলছি। তারা বোর্ডটা মুছে ফেলবো। মুছে আমরা যারা জয়েন করছি, আশা করি সবাই খাতায় লিখে ফেলছি। যারা এখানে জয়েন করছি, আচ্ছা আলহামদুলিল্লাহ, এখানে দেখা যাচ্ছে অলরেডি 88 জন ক্লাস করতেছে। 92 জন এখানে উপস্থিত আছে। আমরা আশা করি আজকে প্রথম দিন, আমার ব্যাপারে একটা অভিযোগ করা হয় প্রায়, আমি নাকি অনেক লং ক্লাস নেই। আজকে আমরা বেশিক্ষণ লং ক্লাস নিব না প্রথম দিন হিসেবে।
তো আশা করতেছি বাকিরাও জয়েন করে ফেলবে। তোমাদের আরও যারা ফ্রেন্ড আছে শেয়ার থাকো, আমি আশা করি বাকিরাও জয়েন করে ফেলবে। অনেকেই হয়তোবা খেয়াল করে নাই, অনেকে হয়তোবা ভুলে গেছে যে আমাদের ক্লাস ছিল, অনেকেই হয়তো ভুলে গেছে। তো আশা করি বাকিরাও জয়েন করে ফেলবে এখানে। তো আমি একটু সামারিটা আবার বলি, যারা পরে জয়েন করছি। আই বলতে √(-1), এটা ধরে আমার কাজ শুরু। আই স্কোয়ার বলতে এইটা কি স্কোয়ার করলে -1। আই কিউব বলতে I² × I স্কোয়ারের মান হচ্ছে -1, আর আই তো আই থাকবে, তো এই দুইটা গুণ করলে পাচ্ছি -i। আর I⁴ বলতে I² × I স্কোয়ারের মান যেন কত ছিল, -1 ছিল। এই যে -1, এই যে -1, দ্যাট মিনস আমরা পাচ্ছি 1। এরপরে আমরা এখানে I⁵, I⁶, I⁷ এবং I⁸ মান আমরা বের করছি। বের করে আমরা দেখলাম এই যে I, -1, -i, 1 এই মানগুলোই আমরা পাচ্ছি, এর বাহিরে কোনো মান আমরা পাচ্ছি না। এখান থেকে আমরা সামারি কি বলছি, এই যে এখানে সামারি বলছি যে পাওয়ার যাই হোক না কেন I এর মান +-i +-1 এই চারটার যে কোনো একটা মান হবে। I অথবা -i, 1 অথবা -1 এই চারটার যে কোনো একটা হবে। এখন তোমাদের জন্য কোশ্চেন করছিলাম এই যে 5, 1, 2, 7, 1, 8 যে I এর পাওয়ার যদি এইটা হয় এইটার মান কত হবে? তা আমরা অনেকেই এইটার আনসার হয়তো এখনো দিতে পারি নাই, একটু পরে আমরা পারবো। কেন দিতে পারি নাই? অনেক বড় একটা পাওয়ার, তো এইটাকে আমরা এখানে কীভাবে আনসার দেবো? হ্যাঁ, আনসার আমরা এখনই দিতে পারবো। আমি এখন একটা স্ট্র্যাটেজি বলবো। স্ট্র্যাটেজি কি? এখানে আমরা কার উপর কাজ করতেছি? 4-এর খেয়াল করবো আমরা, 4টা মান, 4টার বাহিরে কোনো মান আমরা পাবো না। তাহলে এইটার মান বের করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। বোর্ডটা আমি মুছে ফেলতেছি। তো খেয়াল করি এখানে আমরা I এর পাওয়ার, আমরা মান বের করার জন্য I এর পাওয়ারকে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করলে, সবাই আগে দেখি একটু, ভাগশেষ 1 হলে মান হবে I, ভাগশেষ 2 হলে মান হবে -1, ভাগশেষ 3 হলে মান হবে আমার -i, ভাগশেষ 4 হলে মান হবে, আচ্ছা আমি যে 4 বললাম, ভাগশেষ কি 4 হতে পারে? আমরা জানি তোমরা সবাই বলতেছো যে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 কেমনে হয়? আসলেই তো 4 দিয়ে ভাগ করলে তো ভাগশেষ 4 হওয়া পসিবল না। দ্যাট মিনস এখানে আমি এটা ভুল লিখছি, আসলে তো এটা হতে পারে না। কি হবে এখানে? যদি ভাগশেষ 0 হয়, 4 দিয়ে ভাগ করলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আর ভাগশেষ 0 হতে পারে। যদি ভাগশেষ 0 হয় সেক্ষেত্রে আমার মান হবে হচ্ছে 1। এই যে 4টা আমরা বললাম, কেউ যদি এই 4টা মনে রাখতে পারে, এইটা বুঝতে পারে, সে I এর যে কোনো পাওয়ারের মান বের করতে পারবে। এটা কিভাবে ঘটলো বলো তো? তাকায় দেখো, এখানে যদি আমি বলি I স্কোয়ারের মান কত ছিল, বলছি ভাগশেষ 2, আমাকে বলো তো I স্কোয়ারের মান কত ছিল? -1 ছিল। এই যে এখান থেকে এখানে তাকাও, ভাগশেষ 2 মানে I এর উপরে 2 থাকবে। সব কাজ শেষ করে I এর উপরে 2, তাহলে I এর উপরে 2 হয়, দ্যাট মিনস I স্কোয়ার হয়। I স্কোয়ারের মান কিন্তু -1। এই বরাবর তাকাও, যদি এই বরাবর তাকাও, ভাগশেষ 3 মানে I এর পাওয়ার 3, ভাগশেষ 3 থাকা মানে I এর পাওয়ার যদি তুমি 3 কাউন্ট করো, I কিউবের মান যেন কত ছিল? I কিউবের মান কিন্তু -i ছিল। এই যে এখানে আমরা বলছি ভাগশেষ 3 মানে মান হবে -i। ভাগশেষ 0, তাকায় দেখো বন্ধুরা, এই বরাবর যদি খেয়াল করো, যদি তোমাকে বলা হয় I⁴, আচ্ছা বলো তো 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেন কত হয়? সবাই বলতেছো, হয়তো আমি শুনতে পাচ্ছি না, যে স্যার 4কে 4 দিয়ে ভাগ করলে তো ভাগশেষ 0 হয়। তো যদি ভাগশেষ 0 হয়, ভাগশেষ 0 মানে I এর পাওয়ার 0, আর I এর পাওয়ার 0 মানে মান যেন কত? মান হচ্ছে 1।
এই যে আমরা যে তিনটা মান, আর আই বলতে আমরা আয়ের পাওয়ার 1, এই যে তিনটা মান আমরা লিখলাম কোত্থেকে আসছে? এই যে এই বেসিক মানগুলো থেকে আসছে। আশা করি সবাই বুঝতে পারছি। এই বেসিক মানগুলো থেকেই আমার ভাগশেষ 2 মানি আয়ের পাওয়ার 2, 2 থাকলে -1, ভাগশেষ 3 মানি আয়ের পাওয়ার 3, 3 থাকলে -i, ভাগশেষ নাই মানে কি? যদি 4 হয় ভাগশেষ কি থাকে 4 দিয়ে? তো যখন ভাগশেষ নাই তখন মান হয় 1। তো এই 4টা ভালো করে আমরা মনে রাখতে পারলে এই যে এত বড় একটা সংখ্যা লিখছি এইটার মানও আমরা বের করতে পারবো। কিন্তু স্যার এখানে ঝামেলা আরেকটু আছে। ঝামেলা কোথায়? আপনারা একটু খেয়াল করিবেন, যদি খেয়াল করেন যেখানে পাওয়ারটা তো অনেক বড়। তো স্যার আপনি তো বললেন 4 দিয়ে ভাগ করব, ভালো কথা। তা আপনি এখানে ভাগ করছেন ছোটো সংখ্যা, কারণ এইখানে তো অনেক বড় সংখ্যা। এটা কত বড় সংখ্যা? 5,12,718। তো এত বড় সংখ্যার কি মুখে মুখে ভাগ করা যায় না। অনেকেই বলিবেন যেটা ভাগ করতে হলে তো আমার সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। না শিক্ষার্থীরা, এটা ভাগ করার জন্য আমার সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে না। কেন লাগবে না? কারণ আমি এই পুরো সংখ্যাকে ভাগ করতে যাবই না। এই পুরো সংখ্যাটাকে ভাগশেষ কি থাকে চেক করার জন্য পুরো সংখ্যাকে আমি ভাগ করতে যাবই না। আমরা কি করব? আমরা একটু বড়বেলায় ফিরে যাই। বড়বেলা বলতে কোনটা? ছোটোবেলা নয় কিন্তু, বড়বেলা। বড় বলে কোনটা? যখন আমরা ক্লাস 4, 5, 6-এ পড়তাম, ওইটা হচ্ছে আমাদের বড়বেলা। মনে করে দেখেন ক্লাস 3 অথবা 4 অথবা 5-এ আমাদের বিভিন্ন টেকনিক শেখানো হইতো, যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় কি যায় না, 3 দিয়ে ভাগ যায় কি যায় না, মানে নিঃশেষে ভাগ যায় কি না, 4 দিয়ে যায় কি না, 5 দিয়ে যায় কি না। মনে পড়ছে কি? তো ওখানে 4 দিয়ে ভাগ করলে কি ঘটবে একটা টেকনিক ছিল। অনেকের মনে পড়ে গেছে, যারা আমার ঝুলন্ত শিক্ষার্থী আমার ক্লাস আগে করছি, ঝুলন্ত শিক্ষার্থী যারা জটিল সংখ্যা অলরেডি করে ফেলছি, তারা নিশ্চয়ই জানি যে কি হবে। তো বাকিদের জন্য সবার জন্যই বলে দিচ্ছি, যদি ভুলে যাই এই পুরো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে কি ঘটবে এটা জানার জন্য আমি জাস্ট লাস্ট 2 ঘরে কত আছে বলেন তো? 18 আছে। এই যে 18 বা 18কে 4 দিয়ে ভাগ করলে যা ঘটে পুরো সংখ্যার ক্ষেত্রে তাই ঘটবে। আমি আবার বলতেছি, বিশ্বাস না হলে চেক করে দেখবেন। 18কে 4 দিয়ে ভাগ করলে যা ঘটে পুরো সংখ্যার ক্ষেত্রে তাই ঘটবে। কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই কথা এখানে প্রযোজ্য না। অবশ্যই আমাদেরকে যাচাই বাছাই করেই বিশ্বাস করতে হবে। তাহলে এই যে এখানে পুরো সংখ্যাকে ভাগ করা লাগবে না, 18কে ভাগ করলেই হবে। তো আমাকে বলেন দেখি 18কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা সবাই পারি যে স্যার এটা তো স্যারের নামতা, এটা তো অনেক বড়বেলা শিখছি। 18কে 4 দিয়ে ভাগ করলে, 18কে যদি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ কিন্তু হবে 2। যদি 18কে দেখি একটু কেমন ভাগ পাই আমরা, 4 দিয়ে ভাগ করলে এই যে 4 4 16, আর এই যে আমি কিন্তু এখানে 2 পাচ্ছি। তাহলে 18কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 হয়। দ্যাট মিনস আয়ের মাথায় 2। এখন বলেন দেখি আমাকে, ভাগশেষ 2 হলে মান যেন কত বলছি আমরা? -1 বলেছি। তাহলে আমরা বলতে পারি এইটার মান হবে -1। তো দেখেন কত সহজে বিষয়টা আমরা বের করতে পারতেছি। যে কোনো বিষয় আপনাকে বলি, আপনারা যেখানেই পড়েন না কেন, যে কোনো চ্যাপ্টার, যে কোনো টপিক যখন ভালো করে পড়বেন, পড়ার সময় নিয়ে পড়বেন। বুঝার জন্য তখন কোনো একটা টপিকস বুঝার জন্য বিস্তারিত পড়ব, সময় নিয়ে পড়ব। কাজ করার সময় দ্রুত কাজ করব। যখন আমি শিখে ফেলবো তখন কতটা দ্রুত আমি করতে পারি তার উপর ডিপেন্ড করবে আমার এইচএসসির রেজাল্ট, আমার অ্যাডমিশন টেস্ট। যতটা দ্রুত করতে পারি, বাট শিখার সময় তাড়াহুড়া করা যাবে না, শিখার সময় ভালো করে শিখতে হবে। তাহলে এই যে দেখেন এইটার মান হচ্ছে -1। আমি কিন্তু পুরোটাকে ভাগ করা লাগে নাই, জাস্ট লাস্ট 2 ঘর 18কে ভাগ করছি। আমরা ভাগ করলে ভাগশেষ পাইছি 2, আর ভাগশেষ 2 হলে মান কত হবে? -1 হবে। এই যে -1। আশা করি সবাই আমরা বুঝতে পারছি। এখন কিছু আপনাদের কাজ দেই, এখনই কাজ দিচ্ছি, আমাকে কমেন্টসে জানাবো, দ্রুত কমেন্টসে জানাবো। কোথায় লিখবো? এখানে কি দেখা যায় এ বরাবর? একটু খেয়াল করি। আপনাকে বললাম 5 7 9 2 3 2 আর বললাম 5 = হোয়াট? আরেকটা বললাম 9 9 2 1 4 5 6 3 বললাম হচ্ছে
639 ইজ ইকুয়াল টু হোয়াট? খুবই সিম্পল। হ্যাঁ, অনেকেই অ্যান্সার করে যাচ্ছে, অ্যান্সার করার জন্য ধন্যবাদ। তো এই যে আমরা এখানে খেয়াল করি, জাস্ট 25, জাস্ট 39, আমাদেরকে কোনো কষ্ট করতে হবে না। সংখ্যা আমরা যতই বড় লিখি না কেন, আমাদের তো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কোন জায়গায়? 25কে ভাগ করলে কি হয়, 39কে ভাগ করলে কি হয়? আমরা জানি 25কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ মাত্র 1 হয়। সবাই আমরা নামটা খুব ভালো পারি। তো ভাগশেষ 1 হওয়া মানে মান যেন কি ছিল? আই ছিল। এই যে এখানে 39, 39কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? সবাই ছোটোবেলায়, অনেক ছোটোবেলায় নামটা পড়ছিলাম 4 নং 36। তো ভাগশেষ কত হয়? 39কে ভাগ করলে ভাগশেষ 3 হয়। ভাগশেষ 3 হলে মান ছিল -i। বোর্ডটা মুছতেছি এখানে। আপনাদেরকে আরেকটু সুযোগ আমি দিচ্ছি, যারা পারি নাই তাদের জন্য, যারা পারছেন সবার জন্য বলতেছি, আরেকটু সুযোগ দিচ্ছি আমি। i টু দি পাওয়ার 7 7 2 বললাম হচ্ছে 2 3 4 এখানে বললাম হচ্ছে 2 ইজ ইকাল টু হোয়াট? এইটা একটা। আরেকটা বললাম i টু দি পাওয়ার 8 8 4 8 বললাম হচ্ছে এইটা 42কে এখানে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 10 40, ভাগশেষ থাকে 2। তো ভাগশেষ 2 মানে মান কত? মান হচ্ছে আমার -1। এখানে 84কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, কোনো ভাগশেষ থাকেই না। থাকে না মানে মান কত? মান হচ্ছে আমার 1। দ্যাট মিনস এইটা হচ্ছে 1। এইটা আমরা প্রায় সবাই পারছি, আমরা আলহামদুলিল্লাহ এইটা আমরা সবাই পারছি। দ্যাট মিনস আমি ধরে নিচ্ছি সবাই আমরা আয়ের পাওয়ারের কাজটা ক্লিয়ার। এখন তোমাকে তোমার যে কোনো বন্ধু যে কোনো পরীক্ষায় আয়ের পাওয়ার যত বড়ই দেখ না কেন, তুমি কিন্তু অবশ্যই বের করতে পারবা। এখন আরেকটা মজার বিষয়, আমরা কাজ করব আয়ের সিরিজ নিয়ে, আয়ের ধারা নিয়ে, আয়ের সিরিজ নিয়ে মজার একটা বিষয়। তো আশা করি সবাই এটা বুঝতে পারছি। এখন আয়ের যে কোনো পাওয়ার দিয়ে তুমি মান বের করতে পারবা। এটা কিন্তু আমাদের ম্যাথে লাগবে, মেইন ম্যাথগুলায়। আমি বোর্ডটা মুছে ফেলতেছি, আশা করি সবার এটা লেখা হয়ে গেছে। আমি মুছে ফেলতেছি বোর্ডটা। এখন আমরা এখানে কাজ করব। আচ্ছা, আজকে প্রথম ক্লাস হিসেবে আমি খুব একটা বেশিক্ষণ নিব না, বাট আমাদেরকে চাপটা শিখতে হলে অবশ্যই একটু ক্লাস করতে হবে। আমি আরও বেশ কিছু ক্লাস নিব ইনশাল্লাহ, জটিল সংখ্যার। সবাই আমরা খেয়াল করি, এখানে সবাই খেয়াল করি, যদি আমাদেরকে এখানে বলা হয় আয়ের সিরিজ, আরেকটা মজার বিষয়, আয়ের সিরিজ বলতে ধারা। এখন আয়ের ধারা বলার আগে বন্ধুরা, শিক্ষার্থীরা, আমার প্রিয় শিক্ষার্থীরা, একটু মনে করে দেখি আই যেন কি ছিল? আই তো আই, √-1কে আমরা আই ধরছিলাম। আচ্ছা, আই স্কোয়ার যেন কি ছিল? -1 ছিল। সবার মনে আছে, খুব ভালো মনে আছে। আই কিউব যেন কি ছিল? -i ছিল। i টু দি পাওয়ার 4 যেন কি ছিল? 1 ছিল। কেন লিখতেছি? অবশ্যই কারণ আছে, একটু খেয়াল করি। i টু দি পাওয়ার 5 যেন কি ছিল? i টু দি পাওয়ার 5 ছিল i টু দি পাওয়ার 6 ছিল, ভাগ করলে 2 হয়, 2 মানে -1। i টু দি পাওয়ার 7কে ভাগ করলে ভাগশেষ 3 হয়, 3 মানে হচ্ছে -i টু দি পাওয়ার 8কে ভাগ করলে ভাগশেষ থাকে না, দ্যাট মিনস 1। 8টা মান আমরা সিরিয়াল লিখলাম। কেন লিখলাম? অবশ্যই কারণ আছে। এখান থেকে খুব সুন্দর একটা বিষয় আছে, একটু তাকায় দেখো তো। যদি তোমাকে বলি যে কোনো 4টা যোগ করো, ভালো করে শুনবো, যে কোনো 4টা একই সিরিয়ালে যে কোনো 4টা যোগ করো, দেখো তো যোগফল কত হয়। সাপোজ বললাম 4টা, এই 4টা দেখো তো, এই 4টা যোগ করলে কত হয়। যদি এখান থেকে বলি, এই 4টা বলি, 1 -1, এই যে 1, এই যে -1, কাটাকাটি, এই যে -i, এই যে +i, কাটাকাটি। তার মানে এই 4টা যোগ করলে যোগফল কিন্তু 0 হয়। যদি প্লাস করো, মান কত হয়? 0 হয়। আচ্ছা, এখন আসো, যদি তোমাকে বলা হয় এই 4টা যোগ করো, এই 4টা বললাম কিউব থেকে শুরু করো, 3 4 5 6 দিয়ে বলো যোগ করো, যোগ করে দেখো -i +i, কাটাকাটি, 1 -1, কাটাকাটি। এখানেও যোগ করলে কত পাচ্ছি? 0 পাচ্ছি আমরা। যদি আমরা যোগ করলে আমরা মান পাচ্ছি 0।
আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে তুমি আই টু দি পাওয়ার এখান থেকে, সাপোজ তোমাকে বললাম খেয়াল করে দেখো যে কোনো চারটা তুমি একই সিরিয়ালে যে কোনো চারটা যোগ করে দেখো। সাপোজ তোমাকে বললাম, এই যে বললাম এখান থেকে দেখো, এই যে বললাম এখান থেকে যোগ করো, একটা দুইটা তিনটা চারটা, চারটা যোগ করে দেখো তো বন্ধুরা, 1 আর -1 কাটাকাটি, আই আর -i কাটাকাটি, তাহলে এখানে যোগ করলে আমরা যোগফল কত পাচ্ছি? যোগফল কিন্তু আমরা 0ই পাচ্ছি। দ্যাট মিন্স এখান থেকে নোট, একটা সুন্দর নোট সবাই লিখে রাখবো। নোটটা কি? যে আয়ের পাওয়ার চারটি কমির, আই এর চারটি ক্রমিক পাওয়ারের যোগফল, ক্রমিক পাওয়ার এর যোগফল অলওয়েজ কি হবে? অলওয়েজ 0 হবে। একটা গুরুত্বপূর্ণ নোট, আয়ের চারটি ক্রমিক, ক্রমিক বলতে একই সিরিয়াল, পাওয়ারের যোগফল সব সময় 0 হবে। যেখান থেকে তুমি শুরু করো না করো, যেখান থেকে একই সিরিয়ালে চারটা তুমি নাও, যোগফল অলওয়েজ কি হবে? 0 হবে। ফর এক্সাম্পল, এখান থেকে এক্সাম্পল আছে, এখন যদি তোমাকে কেউ বলে যে আই টু দি পাওয়ার, তোমাকে বললো 57 প্লাস আই টু দি পাওয়ার 58 প্লাস আই টু দি পাওয়ার 59 প্লাস আই টু দি পাওয়ার 60, আপনাকে বললো বলো দেখি এইটার যোগফল কত হবে? তোমার এমসিকিউ পরীক্ষা আসছে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, অ্যাভেলেবল আসে, শুধুমাত্র অ্যাডমিশন না, বোর্ড পরীক্ষায় আসে। তোমাকে বললাম এই চারটার যোগফল কত, তুমি তাকায় দেখো তো যে চারটা তোমার একই সিরিয়ালে আছে কিনা। একটু তাকায় দেখো এখানে, এই যে 57, 58, 59, 60, চারটা কিন্তু একই সিরিয়ালে আছে। তো যেহেতু চারটা একই সিরিয়াল আছে, আমরা সবাই নির্দ্বিধায় বলতে পারি যে এইটার যোগফল হবে 0। আশা করি সবাই বুঝতে পারতেছি। এই যে নোট বলছি, চারটা ক্রমিক পাওয়ারের যোগফল সব সময় 0 হবে। তো এইটা আমরা খুব সহজে আমরা সবাই পারছি, এইটার যোগফল পাচ্ছি আমরা 0। কিন্তু এখন দেখি কে বলতে পারে। সাপোজ আমি বললাম এইটার যোগফল কত? আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট ডট ডট, আপনাকে বলা হলো আই টু দি পাওয়ার 82 ইজ ইকাল টু হোয়াট? এখন কে বলতে পারবো? এখন কিন্তু ব্যাপারটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, একটু জটিল হয়ে গেছে। শুরু করছি আমরা আই দ্বারা, তারপরে আই স্কোয়ার, তারপরে আই কিউব, মাঝখানে ডট ডট ডট, মানে আই টু দি পাওয়ার 4, 5, 6, এইভাবে চলতে চলতে কত পর্যন্ত? 82 পর্যন্ত। এখন এইটার যোগফল কত হবে আমরা কিভাবে বের করব? এখন এইটার যোগফল এখন কিন্তু আর চারটা নাই, এখানে আছে 82টা। কয়টা আছে? 82। 1 থেকে শুরু করলে 82 পর্যন্ত, টোটাল 82টা সংখ্যা এখানে আছে, জটিল সংখ্যা। যোগফল কত হবে কেউ কি বলতে পারবো? আমরা কমেন্টসে কি আমি জানতে পারবো যোগফল কত হবে? অলরেডি একজন বলতেছে -1 হবে। এইটার যোগফল কত হবে দেখি, কে বলতে পারে এটার যোগফল কত হবে? আমাকে কমেন্টস করে জানাও যে এই যে আই স্কোয়ার আই কিউব বাড়তে বাড়তে 82 পর্যন্ত, এইটার মান কত হবে দেখি কারা কারা বলতে পারি আমাকে। এখন পর্যন্ত 3টা আনসার পাইছি, 3টাই পাইছি -1। আসলেই কি -1 হবে? আসলেই কি হবে? আর কেউ কিছু কি বলবো না? আমরা সবাই কি -1ই বলবো? আপনার কি কমেন্টস দেখতেছেন না? সবাই -1 বলতেছে। অন্য কিছু বলার থাকলে বলেন, -1 বলার প্রয়োজন নাই, অন্য কিছু বলার থাকলে আমরা বলি। আমার ঝুলন্ত শিক্ষার্থীরা কোথায়? ঝুলন্ত শিক্ষার্থী যারা কদিন পরে ইন্টার পরীক্ষা দেব, আপনাদেরকে কি শেখানো হয়েছিল? আমার ঝুলন্ত শিক্ষার্থীরা, আশরাফুল, ঝুলন্ত শিক্ষার্থীরা কোথায়? আমার লাবিব, তারপর হচ্ছে সানভি, যারা সামনে ইন্টার পরীক্ষা দিব, ঝুলন্ত শিক্ষার্থীরা কোথায়? তাদের অ্যান্সার তো আমি পাচ্ছি না, বাকিদেরটা বাদ দিলাম, কিন্তু ঝুলন্ত শিক্ষার্থীদের অ্যান্সার খুবই হতাশাজনক। আচ্ছা খেয়াল করি, এখানে একজন রিপ্লাই দিচ্ছে, 2-1জন রিপ্লাই দিচ্ছে এখন আস্তে আস্তে। ঝুলন্ত শিক্ষার্থীরা মনে হয় অ্যাক্টিভ হচ্ছে। আমরা ঘুমিয়ে না পড়ি, আমার শিক্ষার্থী বন্ধুরা ঘুমিয়ে না পড়ি, সবাই জাগ্রত থাকি। ঘুমায় গেলে কেমন হবে? দেখা গেল যে টিচার ক্লাস দিচ্ছে, ছাত্ররা সব ঘুমিয়ে আসে, যে স্যার আপনি ক্লাস দিচ্ছেন, আমরা ঘুমিয়ে আসি, খালি শুনতেছি। কয় আমার চোখ ঘুমন্ত কিন্তু কান জাগ্রত আছে, আপনি যা বলতেছেন সব শুনতেছি, খালি দেখতেছি কম। কয় জেগে জেগে, সবাই জেগে জেগে ক্লাস করি। আচ্ছা এখন অনেকে অ্যান্সার দিচ্ছে, তো খেয়াল করি আমরা এখানে এই অ্যান্সারটা 2টা স্ট্র্যাটেজি দিয়ে বলা যায়। একটা হচ্ছে অ্যাজ এ রিটেন, কষ্ট করে করে বলবো, অ্যাজ এ বেসিক।
আর হচ্ছে শর্টকাটে বলবো, আপনাদেরকে আমি দুইটাই শিখাবো। সবাই একটু ভালো করে খেয়াল করবো, এখানে এইটা বলার জন্য সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করব। আমরা বলছিলাম 4টা ক্রমিক আয়ের যোগফল 0, কয়টা বলেন তো? 4টা করে। কয়টা? 4টা করে। তো এখানে যদি আপনি 4টা করে জোড়া করেন, একেবারে 1 থেকে শুরু করলে কত পর্যন্ত 0 হবে? আমি আবার বলতেছি, এই যে এখানে বললাম i⁴, আপনাকে বললাম i⁴, তাহলে এই যে এখানে এতটুকু অবশ্যই কি হবে? এতটুকু অবশ্যই 0 হবে। এরকম 4টা করে করে 0 হইতেই থাকবে। কত পর্যন্ত 0 হবে আমাকে বলেন তো? 0 হবে কেমনে বুঝবো? এই যে লাস্টের যে সংখ্যাটা 82, এইটাকে ভাগ করেন, এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয় ওইটার কাছাকাছি লেখেন। এই যে লিখলাম i² i³ বাড়তে বাড়তে 82কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? ভাগশেষ কিন্তু 2 হয়। আমরা সবাই ভাগ খুব ভালো পারি। 82কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 হয়। তো 2 ঘর পিছনে লিখব। এই যে 80, 81, আর এই যে এখানে আমরা লিখলাম 82। আমরা কি করলাম? এখানে 2 ঘর পিছনে গেলাম। 82কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 হয়, তো 2 ঘর পিছনে লিখব। এই যে 80, 81। এখন খেয়াল করে দেখি, এটা কিন্তু লেখা যায়, মাঝখানে 80ও আছে 81ও আছে। এখন খেয়াল করি, যেই সংখ্যাটা নিকটবর্তী সংখ্যা, নিকটবর্তী যেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য ওইটা লিখব, এরপরে বাকিগুলো লিখব। এখন বন্ধুরা বলেন দেখি আমাকে, এই থেকে এই পর্যন্ত যোগফল কত হওয়া উচিত? 1 থেকে 4টা করে জোড়া করলে 4 20 80, 20টা জোড়া হবে। 20টা জোড়ার এইটার যোগফল কিন্তু আমার 0 হবে। এই যে 20টার যোগফল 0 হবে। সঙ্গে কত আছে? 81। 81কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ জন্য কত হয়? 1 হয়। এখানে যদি ভাগশেষ নাই, ভাগশেষ 1 মানে মান হচ্ছে i। এখানে 82, ভাগশেষ কত হবে? 2 হবে। এখানে যদি 1 হয়, এখানে ভাগশেষ 2, সিরিয়ালে আছে। ভাগশেষ 2 হলে মান কত ছিল? মান ছিল -1। দ্যাট মিনস আমরা বলতে পারি এই ধারাটার রেজাল্ট হচ্ছে i-1। এটাই হচ্ছে আমার এইটার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছি। যদি বুঝতে পারি, দেখি দু একটা পারি কিনা, আমরা দেখি পারি কিনা। এই যে আয়ের সিরিজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু আমাদের অনেক কাজের একটা বিষয়, আমাদের কিন্তু কাজে লাগবে এটা। এখান থেকে MCQ আসে, অ্যাডমিশন টেস্ট, এগুলো অনেকেই ভালো করে শিখে না। তো ভালো করে না শেখার কারণে দেখা যাচ্ছে ম্যাথ করতে যা অনেক সময় ব্যয় হয়, ভালো ম্যাথ পারে না। দেখি একটা দিই আপনাদেরকে, দেখি কে কে পারেন। i² 1 + i, তারপরে i³ ডট আপনাকে এখানে বললাম i⁴ 97 = হোয়াট? আমরা একটু দেখি এখানে। প্রথম কথা, এখানে বলেন তো 97 নিকটবর্তী কোন সংখ্যার 4 দ্বারা বিভাজ্য? 97কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে ভাগশেষ হয় 1। দ্যাট মিনস এর কাছাকাছি আমরা বলতে পারি 96। আমরা বলতে পারি এখানে i⁴ 96 + i⁴ 97। আমরা এটা এখানে বলতে পারি 96 লিখলাম, কারণ 96 4 দ্বারা বিভাজ্য। এখন খেয়াল করার বিষয়, 1 থেকে কিন্তু নয়। যারা 1 থেকে কাউন্ট করছেন তারা কিন্তু ভুল করছেন। কাউন্ট কিন্তু হবে i⁴ থেকে, 1 না, কিন্তু i থেকে কাউন্ট হবে। কার থেকে? i থেকে। তাহলে এই যে এখানে i থেকে কাউন্ট করতে করতে 96 পর্যন্ত, আয়ের পাওয়ার 1 থেকে, এই 1টা যেমনি সেমনি থাকবে। i থেকে বাড়তে বাড়তে 96 পর্যন্ত, তো এতটুকুর ভ্যালিউ বাড়তে বাড়তে এই যে i⁴ থেকে 96, এইটার যোগফল কত হবে বলেন? এখানে 1 যেমনি আছে এমনি থাকবে। এইটার যোগফল হচ্ছে আমার 0। এই যে 96, এইটার যোগফল হচ্ছে আমার 0 এখানে, কারণ 1 থেকে পাওয়া 96 পর্যন্ত। আর 97-এর মান কত হবে? ভাগশেষ যেহেতু 1, ভাগশেষ 1 থাকলে মান যেন কি হয়? মান হয় হচ্ছে i। তাহলে আমাকে বলেন এটার উত্তর আমরা কি পাচ্ছি? 1 + i পাচ্ছি। আমরা এখানে জটিল সংখ্যার, আমরা একটু এখানে জটিল সংখ্যার সাধারণ আকার, জটিল সংখ্যা আমরা কী দিতে যাচ্ছি? সাধারণ আকার।
আমরা এই যে অবশেষে জটিল সংখ্যা শব্দটা ব্যবহার করলাম। এখন আমরা দেখতে যাচ্ছি জটিল সংখ্যার সাধারণ আকার। অবশেষে আমরা জটিল সংখ্যা শব্দটা ব্যবহার করছি। একটু খেয়াল করি, আমরা জটিল সংখ্যাটাকে সাধারণত ছোট হাতের জেড দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত ছোট হাতের জেড দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের জেড না, ছোট হাতের জেড। জটিল সংখ্যার সাধারণ আকার হচ্ছে অনেকটা এই রকম, এই যে এখানে এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আই বি। জটিল সংখ্যাকে সাধারণত এই আকারে প্রকাশ করা হয়, এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আই বি। এখানে এই যে দুইটা পার্ট, এখানে কি বলা হয়, এখানে শর্ত কি, শর্ত হচ্ছে এখানে এক্স আর ওয়াই অবশ্যই বিলংস টু আর, অর্থাৎ এক্স আর ওয়াইটাকে আমরা এখানে বলতে পারি, এটা কিন্তু আর বলতে রিয়াল নাম্বার, এটাকে আমরা আর বলতে বোঝাচ্ছি রিয়াল নাম্বার। রিয়াল নাম্বারের রোটেশন, যে জটিল সংখ্যা এক্স আর ওয়াই বিলংস টু আর, বিলংস টু আর, অর্থাৎ এক্সটাও বাস্তব সংখ্যা, ওয়াইটাও বাস্তব সংখ্যা। আর আইটা কি আমরা সবাই জানি, আই হচ্ছে আমার ইমাজিনারি নাম্বার। আইটা কি, আই হচ্ছে আমার ইমাজিনারি নাম্বার বা ইউনিট ইমাজিনারি নাম্বার। আইটা হচ্ছে আমার ইমাজিনারি অথবা ইউনিট ইমাজিনারি নাম্বার। তো জটিল সংখ্যা প্রকাশের ক্ষেত্রেও কিন্তু বাস্তব সংখ্যার ব্যবহার করা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড, বাস্তব সংখ্যার ব্যবহার কিন্তু করা হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এক্স আর ওয়াই, এটা অবশ্যই বিলংস টু আর। এখন খেয়াল করি, এই যে এখানে এক্সটাকে কি বলা হয়, এক্সটাকে বলা হয়, এখানে এক্সটাকে বলা হয় এইভাবে প্রকাশ করা হয় আর ই অফ জেড। আর ওয়াইটাকে বলা হয় আই এম অফ জেড। এখন আর ই অফ জেড বলতে কি, এখানে আমি ডিটেলস লিখতেছি। এই এক্সটাকে বলা হয় রিয়াল পার্ট, রিয়াল বা বাস্তব পার্ট বলা হয়, বাস্তব অংশ। আর এই যে আই এম বলতে বোঝানো হয় ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। তো সবাই একটু আমরা খেয়াল করব, এখানে এক্সটাকে বলা হয় রিয়াল পার্ট মানে বাস্তব অংশ। জটিল সংখ্যার দুইটা অংশ, এটাকে বলা হয় বাস্তব অংশ। আর এই যে আয়ের সহগ যেটা, এটাকে বলা হয় কাল্পনিক অংশ। এটা বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ। তো এক্সটাকে বলা হয় রিয়াল পার্ট, আরই বলতে জেটের রিয়াল পার্ট মানে বাস্তব অংশ বলা হয়। আর ওয়াইটাকে বলা হয় আয়ের সহগ যেটা, ওয়াইটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, অর্থাৎ জেটের কোন অংশ, কাল্পনিক অংশ। তাহলে জটিল সংখ্যা কীভাবে প্রকাশ করা হয়, বাস্তব আর কাল্পনিক। বাস্তব আর কাল্পনিকের যোগফলকে বলা হয় জটিল সংখ্যা। তাহলে এই যেটা হচ্ছে রিয়াল নাম্বার, রিয়াল পার্ট অফ জেড, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। দ্যাট মিনস কাল্পনিক অংশ, বাস্তব অংশ, কাল্পনিক অংশ, বাস্তব অংশ। এখানে একটু খেয়াল করবা, যদি এক্স ইজ ইকাল টু 0 হয়, এক্স ইজ ইকাল টু 0 হলে কি ঘটবে, এখানে কিন্তু এইটা থাকবে না, এটা বাদ থাকবে শুধুমাত্র আই ওয়াই। সেক্ষেত্রে জেডটাকে কি বলা হয়, জেডকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। যখন এক্স ইজ ইকাল টু 0 হয়ে যাবে, এই যে এখানে তাকাও, এখান থেকে যদি তাকাও, এখান থেকে এখানে তাকাও, যদি এক্সের মান 0 বলি, এক্স থাকবে না, তো এইটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। যদি তোমাকে বলি ওয়াই ইজ ইকাল টু 0 হলে কি ঘটবে, যদি জিজ্ঞেস করা হয় ওয়াই ইজ ইকাল টু 0 হলে, তখন কিন্তু তোমার এই অংশটা থাকবে না, শুধু থাকবে এক্স। তো শুধু এক্স মানে কি, এইটা কিন্তু আমার তখন জেডটা কি হয়ে যাবে, জেডটা কিন্তু হয়ে যাবে বাস্তব সংখ্যা। সবাই কি খেয়াল করছি আমরা, যদি ওয়াইয়ের মান 0 হয়ে যায়, এই অংশ কিন্তু নাই, শুধুমাত্র এক্স। শুধু এক্স মানে কি, এখানে কোনো আই নাই, আই না মানে এটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা। আশা করি সবাই খেয়াল করতেছি। তো জটিল সংখ্যার মধ্যে কিন্তু বাস্তব লুকায়িত, তোমরা কি খেয়াল করছো, অদৃশ্যের মধ্যে কিন্তু দৃশ্যমান লুকায়িত, অদৃশ্যের মধ্যে, অসীমের মধ্যেই কিন্তু সসীম ধারণা আছে। তো এই যে জটিল সংখ্যার মধ্যে, জটিল মানে অসীম, একটা অদৃশ্য জগৎ, এর মধ্যে কিন্তু বাস্তব অংশও আছে, একটা কাল্পনিক অংশ আর একটা কি অংশ, বাস্তব অংশ। যারা বাস্তব সংখ্যার চ্যাপ্টার আমরা অলরেডি করে ফেলছি, একটু রিমাইন্ড করি আমরা। বাস্তব সংখ্যার চ্যাপ্টারে যদি বলা হয়, আপনি যদি জিজ্ঞেস করা হয় এন বলতে এখানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এন বলতে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এনটা যেন কার সাবসেট একটু বলতে পারবেন, এনটা কার সাবসেট,
এনটা কিন্তু হচ্ছে আমার কার সাবসেট ছিল, জেডের সাবসেট ছিল। এখানে জেড বলতে আমরা বোঝাচ্ছি পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যার চ্যাপ্টার রিমাইন্ড করি আমরা। এনটা কার সাবসেট ছিল, জেডের সাবসেট। জেড বলতে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছি আমরা। জেডটা কার সাবসেট ছিল, জেডটা যেন কার থেকে আসছিল, জেডটা কিন্তু আমার সাবসেট ছিল কিউ। কিউ বলতে আমরা কি বুঝাই, কিউ বলতে কিন্তু আমরা এখানে মূলত সংখ্যা বুঝাই। আশা করি সবার মনে আছে। এন ছিল জেডের সাবসেট, জেড ছিল কিউ এর সাবসেট। কিউ যেন কার থেকে আসছে, কিউ কিন্তু আমার আসছে আর থেকে। এই পাশ কি দেখা যায়, এই পাশ। আচ্ছা, এখানে তো একটু ঝামেলা হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, একটু মুছে আমরা লিখি, ছোট করে লিখি। এখানে আমার টিস্যু কোথায়, এখানে তো জায়গা কম, একটু খেয়াল করি। এখানে আমরা এই যে এন, আমি একটু আবার লিখতেছি, বোর্ডের পাশে জায়গা নেই তাই। এনটা কার সাবসেট, এনটা হচ্ছে আমার জেডের সাবসেট। এই যে এখানে জেড, জেড বলতে পূর্ণ সংখ্যা। জেডটা কার সাবসেট, জেড ছিল আমার কিন্তু কিউ এর সাবসেট। কিউ বলতে এখানে মূলত সংখ্যা। কিউটা কার সাবসেট, কিউ ছিল আমার আর এর সাবসেট। আর বলতে বাস্তব সংখ্যা। এখন আরটা কার সাবসেট, এই যে বন্ধুরা এখানে অ্যাড করে নাও। এই যে আর হচ্ছে এখানে সি, এখানে আর হচ্ছে আমার সি। সি বলতে কমপ্লেক্স নাম্বার। এন সাবসেট অফ জেড, জেড সাবসেট অফ কিউ, দেখা যাচ্ছে নাকি? জেড সাবসেট অফ কিউ, কিউ সাবসেট অফ আর, আর হচ্ছে সি। সি মানে হোয়াট, সি মানে কমপ্লেক্স নাম্বার। এই যে কমপ্লেক্স নাম্বারের মধ্যে বাস্তব অংশ আছে, কাল্পনিক অংশ আছে। তাহলে আর বা রিয়াল নাম্বারটা হচ্ছে সি এর সাবসেট বা কমপ্লেক্স নাম্বারের সাবসেট। তাহলে এই যে সিকোয়েন্সটা, এইটাকে আমরা মনে রাখার চেষ্টা করি ফর এমসিকিউ, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো যদি আমাকে জটিল সংখ্যার সেট আকারে লিখতে বলা হয়, আশা করি সবাই বুঝবো এক্স কমা ওয়াই বিলংস টু আর হবে। তাহলে এই হচ্ছে জটিল সংখ্যার সাধারণ আকার। আমি জটিল সংখ্যার কাজ করার সময়, বেশিরভাগ কাজ করার সময় আমাকে এই সাধারণ আকারে আসতে হবে। বাস্তব অংশটা আলাদা, অবাস্তব অংশটা আলাদা, একত্রে রাখা যাবে না। বাস্তব আলাদা, অবাস্তব আলাদা। আজকের লাস্ট টপিকস জটিল সংখ্যার জ্যামিতিক আকার, জ্যামিতিক ব্যাখ্যা, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আমরা এখন জটিল সংখ্যার চিত্রায়িত রূপ দেখব। তো জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা, জ্যামিতিক ব্যাখ্যা এবং চিত্র, জ্যামিতিক ব্যাখ্যা বা চিত্র, জ্যামিতিক চিত্র। জটিল সংখ্যাকে আমাকে জ্যামিতিকভাবে চিত্রায়িত করতে হয়। আমরা কিভাবে চিত্রায়িত করব? যেমন মনে করেন আমাকে এখানে বলা হইল, এখানে খেয়াল করার বিষয়, বলা হলো জেড ইজ ইকাল টু 2 - 3i। এই যে এটা একটা জটিল সংখ্যা, স্বাভাবিক আকার। 2টা হচ্ছে বাস্তব অংশ আর -3 হচ্ছে আমার কাল্পনিক অংশ। 2টা এটা হচ্ছে আমার রিয়াল পার্ট। এটা কি পার্ট? রিয়াল পার্ট। আর এইটা -3 এটা কি পার্ট? ইমাজিনারি পার্ট, আমার ইমাজিনারি পার্ট। তো যদি এটাকে আমার বাস্তবায়িত করতে হয়, আমাকে চিত্রায়িত করতে হয়, প্রথমে এই জটিল সংখ্যার চিত্রায়িত করার জন্য একটা 2 ডাইমেনশনাল প্লট নেওয়া হয়। 2 ডাইমেনশনাল আমরা কি করি, আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় এটাকে বলে থাকি এক্স অক্ষ, এটাকে বলে থাকি ওয়াই অক্ষ। এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ। কিন্তু না শিক্ষার্থীরা, এখানে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বলবো না, আমরা একটু ভিন্ন নামকরণ করব। এইটাকে এখন কি বলবো আমরা? এইটাকে আমরা বলে থাকবো বাস্তব অক্ষ। আশা করি সবাই দেখতে পাচ্ছি। এইটাকে আমরা বলে থাকবো বাস্তব অক্ষ। আর এই যেটাকে আমরা ওয়াই অক্ষ বলতাম, এইটাকে আমরা বলে থাকবো কাল্পনিক, কাল্পনিক অক্ষ অথবা অবাস্তব অক্ষ। যেটাকে আমরা এক্স অক্ষ বলতাম, এখন এইটার নাম হচ্ছে বাস্তব অক্ষ। যেটাকে আমরা ওয়াই অক্ষ বলতাম, এইটার নাম হচ্ছে আমার কাল্পনিক বা অবাস্তব অক্ষ। আশা করি সবাই শুনতেছি। কেউ কিন্তু ঘুমিয়ে না পড়ি, কেউ কিন্তু ঘুমিয়ে না পড়ি। আমি কিন্তু দাঁড়ায় আসছি, পা কিন্তু ব্যথা করতেছে। তোমরা তো বসে আসছো, কেউ ঘুমিয়ে না পড়ি। এখানে বাস্তব অক্ষ, কাল্পনিক অক্ষ। এক্স অক্ষকে বলবো বাস্তব অক্ষ, ওয়াই অক্ষকে বলবো কাল্পনিক অক্ষ। এখন খেয়াল করো, এই যে 2 - 3i, এইটাকে যদি ক্রমজোড় আকারে প্রকাশ করি, ক্রমজোড় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করি, এইটাকে লেখা হবে 2, -3। এই যে এই জটিল সংখ্যাকে যদি আমরা ক্রমজোড় বলা হয়, ক্রমজোড় আকারে প্রকাশ করি স্থানাঙ্কের মতো, এইটা হবে 2 - 3, 2 - 3। এখন বলো দেখি 2 - 3, এখন কিন্তু আমরা সহজেই বুঝবো। এই যে এইটাকে এইভাবে প্রকাশ করা যায়। তাহলে এখানে এক্সের মান হচ্ছে 2। এক্স বলতে এখন কোন অক্ষ? বাস্তব অক্ষ। কয় ঘর যাব? এই যে 1 ঘর, এই যে 2 ঘর, আমরা গেলাম 2। তারপরে ওয়াই কত? এখানে ওয়াইয়ের অংশ হচ্ছে -3, নিচের দিকে 1
2 3। তার মানে এই যে পয়েন্টটা এই পয়েন্টটাকে আমরা বলতে যাচ্ছি এখানে কি বলতে যাচ্ছি যে এটার নাম ছিল আমার 2 - 3i। এটাকে আমরা প্রকাশ করতে পারি এইভাবে যে পি অফ স্থানাঙ্ক, আচ্ছা পি বাদ দিলাম, আমি বইয়ের মধ্যে বাদ দিলাম, যে 2 এই পয়েন্টটাকে বলতে পারি 2, -3 ইজ ইকাল টু হোয়াট, ইজ ইকাল টু ছিল 2 - 3i। কতটুকু, এই যে এইটা হচ্ছে আমার 2, এইটা হচ্ছে আমার 2 আর এইটা হচ্ছে আমার -3। আশা করি সবাই বুঝতেছি। এই যে এই জটিল সংখ্যার চিত্রায়িত রূপ হচ্ছে এই বিন্দুটা, তুই বলে এই বিন্দুটাকে প্লট করো, চিত্র আঁকো। এই যে এই বিন্দুটাই হচ্ছে আমার এই বিন্দু। এই যে সিস্টেমটা আমরা দেখাইলাম, এটা কে ব্যাখ্যা করছে? এই জ্যামিতিক চিত্রের ব্যাখ্যা করছে ম্যাথমেটিশিয়ান রবার্ট আর্গন্ডের নাম অনুসারে। এই যে রবার্ট আর্গন্ড ম্যাথমেটিশিয়ান, নামের বানানে একটু ভুল হতে পারে, আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, সবাই আমরা বানান ভালো পারি। ম্যাথমেটিশিয়ান রবার্ট আর্গন্ড তিনি এই জ্যামিতিক চিত্রটা ব্যাখ্যা করেন। তার নাম অনুসারে এইটাকে কি বলা হয়? এইটাকে বাংলায় এইভাবে বলা হয় আর্গন্ড চিত্র, কার নাম অনুসারে? এই যে রবার্ট আর্গন্ড, এই জ্যামিতিক প্রতিস্থাপনটা রবার্ট আর্গন্ড করছেন, তার নাম অনুসারে এটাকে বলা হয় আর্গন্ডের চিত্র। আশা করি সবাই খেয়াল করতেছি, এটাকে বলা হয় আর্গন্ডের চিত্র। তো যদি তোমাদেরকে বলা হয় যে জেড ইজ ইকাল টু -1, ধরলাম -1 - i, যদি আমাকে বলা হয় যে এইটাকে জ্যামিতিক চিত্র বা আর্গন্ডের চিত্রে দেখাও, অনেক সময় এমসিকিউতে দেয়, এখানে খুব একটা আসে না। যদি আমাকে বলে আর্গন্ডের চিত্র দেখাও, এই যে এখানে আমরা x অক্ষর y অক্ষর ডিফাইন করলাম। তো প্রথমে এখানে x অক্ষ বলতে বাস্তব, y বলতে অবাস্তব বা কাল্পনিক। এইটার জ্যামিতিক রূপ কি হবে? স্থানাঙ্কের রূপ হবে এটা -1, -1। খেয়াল করার বিষয়, এই যে -1 আর এখানে লিখবো i এর সহগ। কার সহগ? বাস্তব অংশ। মনে করে দেখো, একটু আগে বলছি এখানে -1টা কি অংশ? রিয়াল পার্ট বা বাস্তব অংশ। আর এখানে i এর সহগ কত? i এর সহগ কিন্তু -1। দ্যাট মিনস এইটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। এই যে বাস্তব অংশ, এই যে কাল্পনিক অংশ, সহগটা নিব আমরা। তো যদি আমরা চিত্রায়িত করি, প্রথমে এই বাস্তব অক্ষে কত? -1, এক ঘর, গেলাম এক ঘর, যেহেতু মাইনাস গেলাম বাম দিকে। এরপরে এখানে আচ্ছা এটা প্লাস করে দিই, সাপোজ এটা 1 প্লাস করে দিলাম, -1 + i, তাহলে বাস্তব অক্ষে এক ঘর গেলাম। এবার কাল্পনিক অক্ষে কতটুকু? এক ঘর। উপরে রাখি নিচে, যেহেতু প্লাস উপরে, মাইনাস হলে নিচে, তাহলে কাল্পনিক অক্ষে আমরা যাব কয় ঘর? এক ঘর। এই যে এক ঘর, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হচ্ছে আমার -1 + i। এই পয়েন্টটার নামই হচ্ছে আমার -1 + i। আশা করি বুঝতেছি। এতটুকু আমার হচ্ছে -1, এতটুকু হচ্ছে +1। এটাকেই বলা হয় আমার আর্গন্ডের চিত্র। এটাকে কি বলা হয়? আমার আর্গন্ডের চিত্র। জটিল সংখ্যার ক্লাস আর আমাদের চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা এখানে জটিল সংখ্যার আজকে আমরা প্রাথমিক আলোচনা করলাম, আমরা একেবারে জ্যামিতিক চিত্র পর্যন্ত আসছি। তো তোমাদের এখানে জটিল সংখ্যার তোমাদের বাসায় দেওয়ার মতো তেমন কোনো কাজ আমরা এখনো করিনি আমরা। তো সবাই বাসায় আজকের লেকচার দেখবো। যদি লেকচারটা বুঝে থাকি, ভালো লাগে, সবাই আমরা বেশি বেশি শেয়ার দিব ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস, মডুলাস, আর্গুমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা বিষয়, জটিল সংখ্যার ব্যবহার কিন্তু খুবই ব্যাপক। আমাদের মোবাইলে কথা বলি, মোবাইলের এক প্রান্ত থেকে দুনিয়ার যে কোনো প্রান্তে কথা বলি, এখানে কিন্তু জটিল সংখ্যার খুবই সূক্ষ্ম ব্যবহার আছে। আমাদের রেডিও শুনি তরঙ্গ আকারে, এখানেও কিন্তু জটিল সংখ্যার ব্যবহার আছে। তোমরা ফিজিক্সে যে ইলেকট্রিক সার্কিটের কাজ করে থাকো, তো ইলেকট্রিক সার্কিটের কাজ করতে গেলে, প্রকাশ করতে কিন্তু জটিল সংখ্যার ব্যবহার লাগে। তো জটিল সংখ্যা খুবই ব্যাপক একটা বিষয়। তো সবাই জটিল সংখ্যাটা ভালো করে শিখবো। মজার চ্যাপ্টার, যারা অনার্স লেভেলে বিভিন্ন ফিজিক্স বা ম্যাথ বেস সাবজেক্টে পড়বা, জটিল সংখ্যার অ্যাভেলেবল ব্যবহার তোমরা পাবা। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা মডুলাস, আর্গুমেন্ট, বর্গমূল নির্ণয় করা আর অনেক কিছু আমরা ধাপে ধাপে শিখবো। পরবর্তী ক্লাস কবে হতে পারে এইটা আমরা জানাই দিব, আমাদের গ্রুপে আমরা পোস্ট দিব, আমাদের পেজে পোস্টের মাধ্যমে সবাইকে জানাবে। তো
তো সবাই নিজ নিজ বাসায় থাকবো। আমরা বর্তমানে একটু আতঙ্কের সময়, আতঙ্কিত হব না, সবাই বাসায় থাকবো, ভালো থাকবো এবং সবাই চেষ্টা করি বাসার এই সময় যেন নষ্ট না হয়। সবাই বাসায় অবসর সময়, এখন তো পুরোটাই অবসর, সবাই বাসায় রেগুলার লেখাপড়া করার চেষ্টা করি এবং পাশাপাশি সবাই চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। যেহেতু সারাদিন আমরা বাসায় থাকবো, তো সময়ের মধ্যে গ্যাপে গ্যাপে নামাজের সময়গুলায় আমরা নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করি। সবাই 5 ওয়াক্ত নামাজ বাসায় থেকেই সময় মতো পড়ার চেষ্টা করি, আর পাশাপাশি লেখাপড়া পড়ি, আর খাওয়া দাওয়া ঘুম তো আসেই, আর বেশি বেশি দোয়া করি যেন খুব দ্রুত আমরা এই পরিস্থিতি থেকে বের হতে পারি, আমরা আবার সরাসরি ক্লাস করতে পারি, সেই আমাদের বন্ধুদের আড্ডায় আমরা ফিরে যেতে পারি। তো সেই কামনায়, সেই ইচ্ছায় আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।